সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10 পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু 2 মার্কসের কোশ্চেন কিন্তু আসতে চলেছে, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন তারাও কিন্তু জেনে রাখুন। এছাড়া কিন্তু যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছেন, এছাড়া কিন্তু যারা বিভিন্ন রকম স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, এবং সেগুলো কিন্তু সম্পর্কে আজকের আলোচনা করব। এরকমভাবে আমি কিন্তু কোশ্চেন উত্তর সমেত এর প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং যারা ক্লাস 10 পাস অর্থাৎ অর্থাৎ যারা মাধ্যমিক দেবে সামনে, তাদের বড় ধরনের কিভাবে 2 মার্কস অর্থাৎ কিভাবে 2-এ 2 পাওয়া যায় ভূগোলের সাবজেক্টে, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আজকের আলোচনা করব। এবং সাবজেক্ট ওয়াইজ বিষয় কিন্তু আলোচনা করব। আজকের যে বিষয়টা সেগুলো কিন্তু কিভাবে 2 মার্কস 2-এ 2 মার্কস তোলা যায় সেই সম্পর্কে কিন্তু আলোচনা হবে এই ভিডিওর মধ্যে দিয়ে। তো যারা 2 নম্বর পেতে চাও, অর্থাৎ একটা কোশ্চেনের মান যেগুলো 2 মার্কস করে থাকবে বা 2 মার্কস করে থাকবে, সেই 2 মার্কসের কোশ্চেন 2 মার্কসের মধ্যে 2 পেতে চাও, তারা কিন্তু ভিডিওটা আজকের মতো দেখো। খুব ভালো একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তো প্রথমে আমরা আজকের কাজ শুরু করব। আজকের আমরা হিমবাহর কাজ অর্থাৎ হিমবাহ যে ব্যাপারটা, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে বা হিমবাহ যে ব্যাপারটা তোমাদের চ্যাপ্টারে আছে, ক্লাস 10-এর চ্যাপ্টার ভূগোলের চ্যাপ্টারে আছে হিমবাহের ক্ষয়কার্য বা হিমবাহ সম্পর্কে বলা, সেই হিমবাহ সম্পর্কে কিন্তু আজকের বিভিন্ন রকম যে তথ্য সেগুলো সম্পর্কে জানাবো। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে 2 মার্কস পেতে হলে হিমরেখা কাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই হিমরেখা কাকে বলে? সংজ্ঞা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যে সীমারেখা ঊর্ধ্বে সারা বছর বরফ জমে থাকে এবং নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই সীমারেখাকে হিমরেখা বলে। অর্থাৎ হিমরেখা অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন যদি আসে সেক্ষেত্রে কিন্তু 2 মার্কসের কোশ্চেন এভাবে লিখতে হবে, এবং সেই সঙ্গে সে তার বৈশিষ্ট্য এবং উদাহরণ এটা যদি প্রপারলিভাবে দিতে পারো তাহলে কিন্তু 2 মার্কস পাওয়া সম্ভব বলে আমি মনে করি। তো এই 2 মার্কসের কোশ্চেনে কিন্তু এরকমভাবে ছবি কিন্তু তোমাদেরকে ড্র করতে হবে, এবং খাতার একটা সাইডে মার্জিন টানার পরে খাতায় এরকমভাবে সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা লিখতে হবে ভূপৃষ্ঠ থেকে যে সীমারেখার ঊর্ধ্বে সারা বছর বরফ জমে থাকে এবং নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই সীমারেখাকে হিমরেখা বলে। অর্থাৎ দেখো উপরে কিন্তু বরফ, এবং বরফটাকে গলে কিন্তু ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে মানে সারা বছর বরফ জমে থাকে এবং নিচে কিন্তু গলে নিচের অংশে পড়ে যায় এবং পরিণত হয়, সেই সীমারেখাকে বলা হচ্ছে হিমরেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভূবিজ্ঞানী মঙ্ক হাউসের মতে স্নো লাইন ইন্ডিকেটস দ্য লোয়েস্ট এজ অফ কন্টিনিউয়াস স্নো কভার। এটা ভূবিজ্ঞানী মঙ্ক হাউসের মতে, তাই তিনি এটাই বলেছেন, সেম জিনিসটাই বলেছেন আর কি। আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না। তো এরকমভাবে তোমাকে সংজ্ঞা দিতে হবে। বৈশিষ্ট্য কি বলছে, নিরক্ষরেখা থেকে মরু প্রদেশের দিকে হিমরেখার উচ্চতা বাড়ে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলছে, মৃদু ঢালের তুলনায় খাড়াই ঢালে হিমরেখা উঁচুতে অবস্থিত। আর 3 নম্বর হচ্ছে হিমরেখার উচ্চতা সর্বদা পরিবর্তনশীল। তাহলে হিমরেখার উচ্চতা সর্বদা হচ্ছে পরিবর্তনশীল, এটা কখনো কমে কখনো বাড়ে। তো এই হিমরেখা সম্পর্কে আশা করি 2 মার্কস পেতে তোমাদের অসুবিধা হবে না। পুরো বিষয়টা আমি ভিডিওর লাস্টে কিন্তু একটা বড়োভাবে দিয়ে দেবো, তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিয়ে বাড়িতে পড়তে পারবে, এবং এখান থেকে কিন্তু 2 মার্কস আসলে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে তোমরা লিখতে পারবে। এছাড়া উদাহরণ কি বলছে, উদাহরণ বা এক্সাম্পল বলছে আন্দিজ পর্বতের হিমরেখার উচ্চতা 5400 মিটার। এটা হচ্ছে হিমরেখার একটা উদাহরণ। তো এর পরবর্তীতে আরও 2 মার্কসের একটা হিমশৈল কি, হিমশৈল দেখো কি বলছে, হিমশৈল ছবিটাকে কিন্তু এরকমভাবে দিতে হবে যদি 2 মার্কস পেতে যাও। মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে গিয়ে, তাহলে মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ ভেঙে গিয়ে সমুদ্রের জলে ভাসমান বিশালাকার বরফের চাই, যার 1/9 অংশ জলের উপর এবং 4/9 অংশ জলের মধ্যে থাকে। তাহলে কি বলছে, বিশালাকার বরফের চাইটা কি করে, 1/9 অংশ জলের উপর থাকে। দেখো এই উপরের অংশ দেখতে পাচ্ছ তোমরা, এই উপরের অংশ 1/9 অংশ এবং 4/9 অংশ, মানে বেশিরভাগটা হতে জলের মধ্যে থাকে, তাকে হিমশৈল বলা হয়। তাকে কি বলা হয়, হিমশৈল। তাহলে সংজ্ঞাটা বললাম, এর প্রভাবটা এবার আলোচনা করব। প্রভাব কি বলছে, হিমশৈলের সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজ ডুবির ঘটনা ঘটে। এটা আমরা প্রত্যেকেই জানি, দৈনন্দিন একটা ঘটনা, এর আগে নিয়মিত ঘটতো এরকম ধরনের ঘটনা। তো সেগুলো এখন অনেক আপডেটের ফলে কিন্তু এগুলো আর হয় না। তো জাহাজ ডুবির ঘটনাটা ঘটতে থাকে। এছাড়া ইহা মগ্নচড়া সৃষ্টির সহায়ক,
ইহা কিন্তু একটি মগ্নচড়া সৃষ্টির সহায়ক করে, আর ইহা সমুদ্র জলের উষ্ণতা ও লবণতা কমায়। তাহলে 2 মার্কস পেতে হলে সংজ্ঞা, প্রভাব এবং উদাহরণ। 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ, দেখো 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজ হিমশৈলের সাথে সংঘর্ষের ফলে ডুবে যায়। এটা কিন্তু আমাদের একটা বাস্তব উদাহরণ কিন্তু তুলে দিয়েছে, যে 1900 যারা টাইটানিক মুভিটা দেখোনি তারা দেখে নিতে পারো মাধ্যমিকের পরে, তারা কিন্তু বুঝতে পারবে 1912 সালে বিখ্যাত যে টাইটানিক জাহাজটা সেটা কিন্তু এই হিমশৈলের ধাক্কার ফলে বা সংঘর্ষের ফলে কিন্তু ডুবে যায়। তো আশা করি হিমশৈল বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, দেখো হিমরেখার অবস্থান, অর্থাৎ হিমরেখার অবস্থান পরিবর্তনশীল কেন? হিমরেখার অবস্থান সদা পরিবর্তনশীল, তার কেন? কারণ এই পরিবর্তনশীলতার কারণগুলি কি কি? দেখো 2 মার্কসের আসতে গেলে প্রথম পরিবর্তনের কারণ হচ্ছে উষ্ণতা। উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম বলে হিমরেখার উচ্চতাও কম হয়। তাহলে উচ্চ অক্ষাংশে সবসময় উষ্ণতা কী থাকে? কম থাকে। সেই জন্য কী হয়? উচ্চতাও কিন্তু কম হয়, তো সেক্ষেত্রে আবার নিম্ন অক্ষাংশে উষ্ণতা উচ্চ বলে তুলনায় বেশি হয় বলে হিমরেখার উচ্চতাও বেশি হয়। তো নিম্ন অক্ষাংশে কী হয়? উষ্ণতা বেশি, সেই জন্য এখানে তুলনায় বেশি হয় বলে হিমরেখার উচ্চতাও বেশি হচ্ছে নিম্ন অক্ষাংশে। এটা বোঝা গেল। এগুলো 2 মার্কস পেতে হলে কিন্তু এরকমভাবে লিখতে হবে, তা নাহলে কিন্তু 2 মার্কস আসবে না। প্রপার মার্কস বা ফুল মার্কস কিন্তু এইভাবে লিখতে হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে উচ্চতা। দেখো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে। যত উপরের দিকে উঠবে তত কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু কমতে থাকে, ফলে হিমরেখার উচ্চতাও কমে। যত উপরের দিকে উঠবে তত বায়ুমণ্ডলের উষ্ণতা কী হবে? কম হতে থাকে, শীতল হতে থাকে। সেই জন্য কী হয়? হিমরেখার উচ্চতাও কিন্তু কমে যায়। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল কম হলে হিমবাহের স্থায়িত্ব বাড়ে। ভূমির ঢাল যত কম হবে হিমবাহের স্থায়িত্ব বাড়বে, অর্থাৎ হিমবাহটা বড় হবে এবং হিমরেখার উচ্চতাও দীর্ঘদিন স্থিতিশীল হয়। হিমবাহের যে উচ্চতা সেটা দীর্ঘদিন ধরে স্থিতিশীল, মানে বেশি দিন ধরে থাকে। আর একটা হচ্ছে কি, লাস্ট পয়েন্ট হচ্ছে সূর্যরশ্মির পতন কোণ। সূর্যরশ্মির লম্ব সূর্যরশ্মিতে পতিত হলে উষ্ণতা বাড়ে এবং হিমরেখার উচ্চতাও হ্রাস পায়। তো আশা করি এই সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে ব্যাপারটা, এখানে কিন্তু 2 মার্কসের কোশ্চেনের মধ্যে তোমাকে এরকমভাবে লিখতে হবে। তো এর পরবর্তীতে আমরা দেখব আজকের ক্লাসের লাস্ট যে বিষয়টা, এর পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আলোচনা হবে। তো দেখো বাক্সরুন্ড ও ক্রেভাসের কি, বাক্সরুন্ড ও ক্রেভাস 2 মার্কসের আসলে কিন্তু এইভাবে লিখতে হবে, বাক্সরুন্ড ও ক্রেভাস। দেখো কি বলছে, উচ্চ পার্বত্য থেকে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে বলা হয় বাক্সরুন্ড। এই বাক্সরুন্ড কি, দেখো উপরে হচ্ছে কি বলেছিলাম পার্বত্য অঞ্চল, নিচেই হচ্ছে কি, অর্থাৎ পার্বত্য অঞ্চল, তারপর মালভূমি, তারপর থাকে সমভূমি, অর্থাৎ নিচের অংশটাকে সমভূমি। যদি আমি এটা ধরি, এটা যদি পার্বত্য অঞ্চল ধরি, এই অংশটা পার্বত্য অঞ্চল, এই অংশটা বললে আমি মালভূমি ধরি, এই অংশটা আমি সমভূমি ধরছি। তো এই অংশটার মধ্যে কি বলছে, যে এই অংশটার মধ্যে দেখো হিমবাহ পর্বতগাত্রের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয়, দেখো এই যে ফাঁক দেখতে পাচ্ছ একে বলা হয় বাক্সরুন্ড। ঠিক আছে, তাহলে উত্তর পার্বত্য অঞ্চল মানে উঁচু পার্বত্য অঞ্চল, যেটা 1000 মিটারের বেশি উচ্চতা, সেই উচ্চতার মধ্য দিয়ে হিমবাহে নামার সময় কী হয়, হিমবাহ পর্বতের গায়ে, হিমবাহ এবং পর্বতের মধ্যে যে ফাঁক সৃষ্টি হয় তাকে বলা হয় বাক্সরুন্ড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এর পরবর্তীতে হচ্ছে ক্রেভাস কাকে বলে। হিমবাহের উপর সমান্তরাল এবং আড়াআড়ি ফাটল একসঙ্গে অবস্থান করলে তাকে ক্রেভাস বলে। দেখো এই যে অবস্থানটা করেছে, এই যে ব্যাপারটা হয়েছে, কি বলছে, সমান্তরাল আড়াআড়ি, কখনো সমান্তরাল বা কখনো আড়াআড়িভাবে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু কি হয়, ফাটল, অর্থাৎ একজন ফাটল একসঙ্গে করলে তাকে ক্রেভাস বলে। আড়াআড়িভাবে ফাটল, দেখো ফাটলের যে চিহ্নটা সেই চিহ্নটা করা হয়েছে, একে বলা হয় ক্রেভাস। তো এর বৈশিষ্ট্যটা কি বলবো, বৈশিষ্ট্য দেখো বাক্সরুন্ড এর ফাটল হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত। তাহলে বাক্সরুন্ডের ফাটল কি বলছে, হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত, মানে উপরের থেকে তলা পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর অসমঢাল বিশিষ্ট, দ্বিতীয় হচ্ছে অসমঢাল বিশিষ্ট উপত্যকার মধ্য দিয়ে বৈষম্যমূলক প্রবাহের জন্য ক্রেভাস সৃষ্টি হয়। তাহলে বলছে অসমঢাল বৈশিষ্ট্য উপত্যকার মধ্য দিয়ে বৈষম্যমূলক প্রবাহের সৃষ্টি হয়। তৃতীয় নম্বর হচ্ছে উভয় হালকা তুষার দিয়ে ঢাকা থাকে বলে পার্বত্য আরোহীদের কাছে ইহা খুব বিপদের বিষয়। তাহলে উভয় হালকা তুষার দিয়ে ঢাকা থাকে বলে পর্বত আরোহীদের কাছে খুব বিপদের বিষয়। কেন? কারণ কখনো ফাটল আছে কোনো জায়গায়, আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে ফাঁক আছে, সেই জন্য কিন্তু এটা বোঝা যায় না, ওই জন্য পর্বত আরোহীদের কাছে খুবই বিপদের বিষয় হয়ে এটা দাঁড়ায়।
তো এর পরবর্তীতে আমরা ক্রেভাস এই ধরনের যে সাবজেক্টগুলো বা 2 মার্কসের কোশ্চেনে হলে তোমাদের কিন্তু সংজ্ঞা এমনভাবে লিখতে হবে এবং বৈশিষ্ট্য এবং উদাহরণ দিতে হবে। আশা করি আজকের ক্লাসটা অনেকে দেখে উপকৃত হবে এবং অনেকের কাজে লাগবে। যারা ক্লাস 10 বা মাধ্যমিক দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। তারা কিন্তু বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো। এভাবে লিখলে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ সঙ্গে ছবি দিলে টোটালি 2 মার্কসে 2 মার্কস পাওয়া যায়। তো আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো একটা নতুন ক্লাসে বা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। এরকমভাবে আপডেট দিতে থাকবো এবং এর পরবর্তীতে কিন্তু আমি তোমাদেরকে সাজেশান ভিত্তিক কিছু ব্যাপার দেবো। সেই সাজেশানগুলো দেখে যাবে। আশা করি সেই সাজেশান পড়লে অনেকটা উপকৃত হবে। এই পর্যন্ত। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।